আমার প্রাণপ্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য নতুন একটি রোমান্টিক গল্প নিয়ে আসলাম। আশা করি তোমাদের ভালো ও মজা লাগবে। আর ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। মিস মেহের আফরোজ, আপনি মা হতে চলেছেন গু। কথাটা বিষের মতো ঠেকল আমার কাছে। ডক্টর নীলাও আর চোখে আমার দিকে তাকাচ্ছেন। তাকাবেনও না কেন? একটা অবিবাহিত মেয়ে প্রেগন্যান্ট, কথাটা বলাও তো কেমন একটা শোনায়। আমি ডক্টরের থেকে রিপোর্টটা নিয়ে বের হলাম হসপিটাল থেকে। তখনই কল এলো মায়ের। আমি রিসিভ করতেই মা বলল, ডক্টর তোকে ডেকেছে মেহের। আমি আশা করব তুই আজ অনন্ত একটু তাড়াতাড়ি ফিরবি। আমি আসছি মা গু বলেই ফোন কাটলাম আমি। মাথা ঘুরছে। কাল রাত থেকে কিছুই খাওয়া হয়নি। এর উপর মাহিন আমার ফোনটাও তুলছে না। বাধ্য হয়ে মাহিনের ছোট ভাই নাইমকে কল করলাম আমি। কয়েক সেকেন্ডের মধ্যেই কল রিসিভ হলো। হ্যাঁ মেহের, বলো গু। মাহিন কোথায়? নাইম একটু চুপ করে রইল। আমি অস্থির হয়ে উঠলাম। আরেকবার জিজ্ঞেস করতে উদ্যত হতেই নাইম বলল, মাহিন ভাইয়া ভাবির বাসায় গিয়েছে গু। কথাটা শুনেই ফোন রেখে দিলাম আমি। হঠাৎ করেই ভীষণ অসহায় মনে হতে লাগল নিজেকে। কার সন্তানের মা হতে চলেছি আমি? যে লোকটা একটুও ভাবে না আমার কথা। হাহ, ভাববেই বা কি করে? আমি তার কে হই? কেউ না, একটা বাহিরের মেয়ে আমি। কথাগুলো ভাবতেই বুকের ভেতরে তীব্র যন্ত্রণা অনুভব করলাম। মাথাও ঘুরছে ভীষণ। হঠাৎ করেই দুচোখ ঝাপসা হয়ে আসতে লাগলো আমার। এরপর আর কিছু মনে নেই। প্রায় 1 ঘন্টা পর জ্ঞান ফিরল আমার। আশেপাশে তাকাতেই দেখলাম ডক্টর নীলাকে। আমার জ্ঞান ফিরেছে দেখে তিনি আমার কাছে এগিয়ে এসে বললেন, আপনি ভীষণ দুর্বল মেহের। আপনার শরীরে হিমোগ্লোবিন ও কম। এমন চললে প্রেগন্যান্সিতে অনেক সমস্যা হবে। আপনার হাজব্যান্ড কোথায়? হাজব্যান্ড? কথাটা আমার কানে লাগল। আমার কান্না আসতে লাগল। তবুও নিজেকে সামলে নিয়ে বললাম, আমার হাজব্যান্ড নেই গু। এবার ডক্টর নীলা চমকালেন। বললেন, তবে বেবিটা কি আপনার বয়ফ্রেন্ডের? না, এই বেবির বাবা মাহিন মির্জা গু। হোয়াট? বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর মাহিন মির্জার? আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। নীলা একদম চুপ করে গেলেন। কিছুক্ষণ পর জিজ্ঞেস করলেন, মাহিন মির্জার ওয়াইফ রয়েছেন, এ কথা আপনি জানেন? জবি ডক্টর উ। কি বলছেন কি আপনি? মিস মেহের, আমি জানি না আপনাদের মধ্যে ঠিক কি সম্পর্ক, কিন্তু মাহিন মির্জার ওয়াইফ নিধি কিন্তু একজন বিখ্যাত মডেল। তিনি যদি এসব জানেন তাহলে কি হবে ভাবতে পারছেন? আমি হাসলাম নীলার কথা শুনে। এক দীর্ঘশ্বাস নিয়ে বললাম, আমাকে যেতে হবে ডক্টর উ। ডক্টর নীলা আর কোনো প্রশ্ন করলেন না আমায়। আমি বেরিয়ে এলাম হসপিটাল থেকে। গা গুলিয়ে উঠছে। কিছু খাওয়া দরকার। কথাটা ভেবেই পাশের এক দোকানে গেলাম। তখনই মাহিনের গাড়ি এসে দাঁড়ালো আমার সামনে। গাড়ির গ্লাস একটু নামিয়ে বলল, উঠে এসো উ। আমি গিয়ে বসলাম গাড়িতে। মাহিন গাড়ি স্টার্ট দিল। এক পলক আমার দিকে তাকালো না পর্যন্ত। আমার ভীষণ খারাপ লাগছে। দম বন্ধ হয়ে আসতে শুরু করল। আমি কোনোরকম মাহিনকে বললাম, আমার খুব খারাপ লাগছে। গ্লাসটা নামান একটু উ। পারবো না ঘি। বলেই মাহিন মিউজিক অন করল। আমার তখন অবস্থা খারাপ। শ্বাসকষ্ট হচ্ছিল, তবুও মাহিন গ্লাস নামালো না আর না আমার দিকে খেয়াল করল। এভাবেই পুরো রাস্তা এলাম। মাহিনের নিজস্ব অ্যাপার্টমেন্টে গাড়ি থামতেই আমি দ্রুত গাড়ি থেকে বের হয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। সেদিকেও মাহিনের কোনো পাত্তা নেই। ও লিফটের সামনে দাঁড়িয়ে আমাকে ডাকছে অনবরত। আমি বুঝি না একটা মানুষ এতটা নির্দয় কিভাবে হতে পারে। আমার যেতে দেরি হওয়ায় মাহিন এসে আমার বাহু চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলে, আমাকে তোমার কি মনে হয় মেহের? আমি কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? আমার অবাধ্য হওয়া শিখেছ দেখছি উ। আমি হাসলাম। মাহিন তাতে পাত্তা দিল না। আমাকে টেনে নিয়ে গেল ও। ফ্ল্যাটে ঢুকতেই আমার কান্না পেল। এই ফ্ল্যাটটা আমি সাজিয়েছিলাম। অথচ কয়েকদিন আগে নিধি আসে সব কিছু বদলে ফেলেছে, এমনকি দেওয়ালের রং পর্যন্ত। আমি এক দীর্ঘশ্বাস নিয়ে রুমে যেতেই মাহিন নিজের শার্ট খুলে আমার উপর ছুঁড়ে দিল। শাওয়ার নিতে যাওয়ার আগে বলল, নিধি একটা শ্যুটের জন্য ইন্ডিয়া গিয়েছে 2 মাসের জন্য। এই 2 মাস তুমি এখানেই থাকবে কি?
আমি কিছু বললাম না। ইচ্ছে করছে না কিছু বলতে। ব্যাগ থেকে ইনহেলার বের করলাম। তখনই চোখ পড়ল রিপোর্টটাতে। আমি জানি এই প্রেগন্যান্সির জার্নিটা আমার জন্য অনেক কঠিন হতে চলেছে। তবুও আমি এই প্রাপ্তিটা চাই। জীবনের সব স্বপ্ন ভেঙে গেছে আমার। তবে একটা মেয়ের বড় স্বপ্ন মা হওয়া। আমি এই প্রাপ্তিটা পেতে চাই। আমিও চাই আমার কোলে ছোট ছোট হাত পা নাড়ুক এক ছোট্ট শরীর, যার একমাত্র ভরসা হব আমি। আমাকে না দেখলে সে কেঁদে উঠবে। কিন্তু আদৌ আমার এই স্বপ্ন পূরণ হবে? কথাটা ভাবতেই আমার মাথা চক্কর দিল। তখনই আমার ব্যাগ থেকে রিপোর্টটা বের করে নিল মাহিন। আমার দিকে এক পলক তাকিয়ে জিজ্ঞেস করল, এটা কিসের রিপোর্ট? আমি উত্তর করলাম না। মাহিন রিপোর্টটা ভালোভাবে দেখল। এই প্রথম আমি দেখলাম মাহিন আমার দিকে অন্যরকম ভাবে তাকালো। ওর চোখে মুখে এক খুশির ঝলক। মাহিন আমাকে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, সত্যি? আমি মাথা নাড়ালাম। আমি ভেবেছিলাম এবার হয়তো একটু ভালো ব্যবহার পাব। এবার হয়তো মাহিন আমার কথা শুনবে, আমার একাকিত্ব জীবনের ক্ষণিকের সুখপাখি হবে। কিন্তু আমার সম্পূর্ণ ধারণাকে ভুল প্রমাণ করে মাহিন কল করল নিধিকে। জানালো তারা নাকি বাবা মা হতে চলেছে। আমার মনে হতে লাগলো আমি কেন বেঁচে আছি? কেন আমার জীবনটা এতটা অন্যরকম? কেন কোনো খুশি আমার কাছে আসে না? কেন সব কিছুর ভাগ আমার অন্য কাউকে দিতে হয়? কেন? আর ভাবতে পারছি না। ফ্রেশ হওয়া দরকার। আমি ওয়াশরুমে চলে গেলাম। শাওয়ার নিয়ে বের হতেই দেখলাম নিধির সাথে ভিডিও কলে কথা বলছে মাহিন। আমাকে দেখে মাহিন ক্যামেরা আমার দিকে ঘোরালো। নিধি হাসি মুখে বলল, অভিনন্দন মেহের। ফাইনালি আমি মা হচ্ছি। আমার ভীষণ আনন্দ লাগছে। আমি মাহিনকে বলেছি তোমাকে কিছু গিফট কিনে দিতে। আর আমিও ইন্ডিয়া থেকে আসার সময় তোমার জন্য গিফট আনব গো। আমি মলিন হাসলাম উত্তরে। নিধি আরও অনেক কথা বল যা আমার কান অবধি পৌঁছাল না। এরই মাঝে মায়ের ফোন এলো। মাহিন ব্যস্ত নিধির সাথে কথা বলায়। আমি ভাবলাম গিয়ে মায়ের সাথে দেখা করে আসি। তখন যেতে বলেছিল মাহিনের জন্য যেতে পারিনি। এখন চট করে দেখা করে আসি। আমি দ্রুত তৈরি হয়ে বের হলাম মায়ের সাথে দেখা করার জন্য হার্ট ফাউন্ডেশনের উদ্দেশ্যে। হসপিটালে পৌঁছেই ডক্টরের সাথে কথা বললাম। এরপর গেলাম মায়ের কেবিনে। মা আমাকে দেখে মুখ ফিরিয়ে নিল। আমি জানি আমার মা অভিমানী, কিন্তু তা ক্ষণিকের জন্য। আমি মায়ের পাশে গিয়ে বসলাম। মায়ের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বললাম, সরি মাগু। মা চুপ করে আছে। আমি এবার মাকে জড়িয়ে ধরলাম। মার রাগ ভেঙে গেল। আমাকে জিজ্ঞেস করল, কখন আসতে বলেছিলাম তোকে? সরি মাগু। থাক আর সরি বলিস না। মাহিন এসেছিল জানিস। ইস কি ভালো ছেলেটা। কতটা মার্জিত, ভদ্র, একদম আমার মনে মতো। যদিও বিবাহিত না হতো তাহলে আমি তোর বিষয়ের ওর সাথে কথা বলতাম। ছেলেটা কতটা করছে ভাব আমাদের জন্য। আমার পুরো চিকিৎসার দায়িত্ব নিয়েছে। তোকেও একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে। আবার থাকার জায়গাও দিয়েছে। মাশাল্লাহ। মাহিনের নামে মায়ের প্রশংসা শুনে আমার হাসি পেল। যাকে নিয়ে মায়ের এত গর্ব সে যে আসলে কতটা নীচ মনের মানুষ তা জানলে মা কি করত কে জানে। আমি মায়ের সাথে মাহিনের ব্যাপারে কথা বাড়ালাম না। মায়ের ওষুধগুলো দেখতে লাগলাম। আমার ফোনটা ছিল মায়ের পাশেই। আমি ওষুধ নিয়ে নার্সের সাথে কথা বলছি, ঠিক এমন সময় মাহিনের ফোন আসে। মা ফোনটা রিসিভ করে আর অবাক নয়নে আমার দিকে তাকায়। মাহিনের ফোনটা মা রিসিভ করেই আমাকে বলল, মেহের, মাহিন তোকে ফোন করেছে কেন গো? আমি চমকালাম। দ্রুত এসে মায়ের হাত থেকে ফোনটা নিয়ে বললাম, মাহিন তোমার অপারেশনের ব্যাপারে কথা বলতে চেয়েছিল। আমি কথা বলে আসছি গু। বলেই আমি কেবিনে বাহিরে এলাম। ফোন কানে ধরতেই মাহিন বাজখাই কণ্ঠে বলে উঠল, আমাকে না বলে তুমি বাহিরে গিয়েছ কেন মেহের? মার সাথে দেখা করতে এসেছি। সেটা আমাকে বলে যাওয়া যেত না? আমি পুরো বাসা তোমাকে খুঁজেছি, এমনকি এই মুহূর্তে ও আমি গাড়ি নিয়ে রাস্তায় তোমাকে খুঁজে চলেছি। তুমি হসপিটালের বাহিরে এসে দাঁড়াও, আমি আসছি গু। বলেই কল কেটে দিল মাহিন। আমার উত্তরের অপেক্ষা ও করল না। আমি এক দীর্ঘশ্বাস নিয়ে মায়ের কাছে গেলাম। মা আমাকে বলল, শোন না মেহের, আমি তোর জন্য দুধ আনিয়েছি, তুই খেয়ে নে। কি? দুধ আনার কি দরকার ছিল মা?
আর তুমি আমাকে নিয়ে ভেবো না আমি নিজের খেয়াল রাখতে পারি গু। তবুও মেহের, তোর বাবা বেঁচে থাকলে তোকে আরও কত আদরে রাখত। আমি তো সামান্য দুধও খাওয়াতে পারি না ঘে। কথাটা বলেই চোখের পানি মুছল মা। আমি আর কথা বাড়লাম না, না হলে মার পুরনো দিনের কথা মনে পড়বে, এতে মা আবারও ভেঙে পড়বে। আমি চুপচাপ দুধের গ্লাসটা নিলাম। দুধের গন্ধ নাকে লাগতেই আমার গা গুলিয়ে বমি এলো। আমি ছুটে গেলাম ওয়াশরুমে। মা অবাক চোখে তাকালো। চোখে মুখে পানি দিয়ে বের হতেই মা জিজ্ঞেস করল, দুধ তো তোর অনেক পছন্দের খাবার, আজ এমন হলো কেন? জানি না মা, হয়তো সারাদিন না খাওয়ায় এমনটা হয়েছে গি। তুই খাসনি সারাদিন? না মা, সময় পাইনি। এখন বাসায় গিয়ে খাবো। ও আচ্ছা, যা তবে। আমি সুস্থ থাকলে তোর সাথে গিয়ে তোকে নিজে হাতে রান্না করে খাওয়াতাম গো। ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে আমার সাথে বাসায় যাবে মা। আমি আসছি। নিজের খেয়াল রেখু। মার থেকে বিদায় নিয়ে হসপিটালের বাহিরে আসতেই নাইমকে দেখতে পেলাম। নাইম আমাকে দেখে এগিয়ে এসে বলল, মেহের তুমি ঠিক আছো? হ্যাঁ গু। তোমার শরীর এখন কেমন আছে? মাহিন ভাইয়া বলছিল তুমি নাকি অসুস্থ, তাই কয়েকদিন কাজে আসতে পারবে না গি। না, তেমন কিছু হয়নি। কালকে থেকে আমি কাজে জয়েন করব। ঠিক আছে গি। বলেই আমার গালে হাত রাখল নাইম। আমি হাতটা সরিয়ে দিয়ে চলে এলাম। বড্ড অসহায় লাগে মাঝে মাঝে নিজেকে। আমি হসপিটাল থেকে বেরিয়ে কিছু দূর হেঁটে এসে একটা দোকানের পাশে দাঁড়ালাম। তখনই মাহিনের গাড়ি এসে থামল আমার সামনে। আমি এগিয়ে গেলাম গাড়ির দিকে। মাহিন গাড়ির গ্লাস নামিয়ে এক পলক আমাকে দেখল, এরপর ইশারায় ভেতরে ডাকল। আমি উঠলাম গাড়িতে। মাহিন আমার হাত থেকে ফোনটা নিয়ে রাস্তায় ছুঁড়ে মারল। দাঁতে দাঁত চেপে বলল, ফোনটা আমি দিয়েছিলাম যেন প্রয়োজনে তোমার সাথে আমি যোগাযোগ করতে পারি। তুমি তো দেখি ফোন যেখানে সেখানে ফেলে রাখ। সাহস বেড়ে গেছে তোমার মেহের গু। সব কথায় সাহস বেড়ে গেছে বলবেন না মাহিন। আমি মার কাছে গিয়েছিলাম, নার্সের সাথে কথা বলছিলাম, তাই ফোনটা কাছে ছিল না গি। এবার মাহিন আমার দিকে ঝুঁকল, দু হাতে আমার গাল চেপে বলল, সেটা আমার দেখার বিষয় না। তুমি আমার সন্তানের মা হতে চলেছ, তাই এখন তোমাকে আমার কথা শুনে চলতে হবে। নিজের মন মানি বা দিয়ে দাও। আর হ্যাঁ, এখন থেকে আর হসপিটালে আসার দরকার নাই, আর না কাজে যাওয়ার। আমি মাহিনকে ধাক্কা দিয়ে সরালাম। বললাম, আমার জীবনের সব সিদ্ধান্ত আপনি নিতে পারেন না মাহিন। আমি আপনার সন্তানের মা। কথাটা যখন বললেনই তখন একটু সন্তানের মাকে তার প্রাপ্ত সম্মানটুকু দিয়েন গো। আমার কথায় মাহিন তাচ্ছিলের সুরে হাসল। আমি আর কিছু বললাম না। পার্কিংয়ে আসতেই আমি আগে গাড়ি থেকে নামলাম। তখনই মাহিনের কাছে ফোন এলো নিধি আপুর। আমি সেদিকে পাত্তা না দিয়ে বাসায় ঢুকলাম। মাথা ঘুরছে, কিছু খাওয়া দরকার। কিচেনে গিয়ে দেখি বাহির থেকে খাবার এনে রাখা। আমি সেগুলো প্লেটে বেড়ে নিলাম। এরপর ডাইনিং টেবিলের উপর প্লেটটা রেখে মাহিনকে ডাক দিতেই মাহিন বলল, আমি রুমে আছি, যা বলার এখানে এসে বলো। আমি এক গ্লাস পানি ঢাললাম, এরপর পানিটা খেয়ে চেয়ারে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। বেশ কিছুটা সময় পর আমি উঠে গেলাম মাহিনের রুমে। দেখলাম সোফায় বসে ল্যাপটে কাজ করছে মাহিন। সামনের টেবিলে কয়েকটা ওয়াইনের বোতল রাখা। আমাকে দেখেই মাহিন বলল, আমাকে ওয়াইন বানিয়ে নাও। আপনি খাবার খাবেন না? মাহিন এবার আমার দিকে তাকল। পা থেকে মাথা পর্যন্ত আমাকে পর্যবেক্ষণ করে নিয়ে বলল, খাইয়ে দাও। অবাক হইনি কথাটা শুনে। বিগত 6 মাস ধরেই আমাকে যে কোনো একবেলা খাইয়ে দিতে হয় মাহিনকে। আমি মাহিনকে খাইয়ে দিয়ে নিজে খেলাম। এরপর রুমে যেতেই মাহিন ডাকল। আমি বিছানা গুছিয়ে আবারও মাহিনের রুমে গেলাম। মাহিন বলল, আজ থেকে তুমি এই রুমেই শুতে পারো মেহের গু। তার দরকার নেই। আমি ওই রুমেই ঠিক আছি গু। ঠিক নেই? যদি রাতে কোনো প্রবলেম হয় বা তুমি অসুস্থ হয়ে পড়ো তখন কি হবে? দেখ মেহের, বেবির বিষয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না। এসো তুমি গু। না বলেই আমি চলে এলাম। আর যাই হোক, মাহিনের সাথে আমি থাকব না। রাত 3টা। মাহিনের চিল্লানোর আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে দ্রুত মাহিনের রুমে যাই। দেখি ওয়াইনের বোতল দুটো ভেঙে নিচে পড়ে আছে। পুরো ফ্লোর জুড়ে কাচ। ফোনে কারোর সাথে রাগারাগি করছে মাহিন।
এক পর্যায়ে ফোনটা ফ্লোরে ছুঁড়ে ফেলে মাহিন বলল, বাস্টার্ড একটা গি। কাকে এভাবে বকাবকি করছে জানার জন্য আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আমার প্রশ্ন শুনে মাহিন তাকালো আমার দিকে। ছুটে এসে আমার চুলের মুঠি ধরে বলল, নাইমের সাথে এত মেলামেশা কিসের তোর? হ্যাঁ, আমি টাকা দিয়েছি বলে তুই আমার কাছে আছিস, এমন কথা নাইমের কাছে যায় কিভাবে? কেন বলেছিস ওকে এগুলো? মাহিন, ছাড়ুন আমাকে। গি ছাড়ার জন্য ধরিনি আমি। তুই নাইমকে আর কি কি বলেছিস আমাদের কথা? আমি কিছুই বলিনি গে। তাহলে ও কিভাবে জানলো এই কথাগুলো? সেটা আমি কিভাবে বলবো? মিথ্যাবাদী মেয়ে একটা। কি ভাবছ নিজেকে? এভাবে সবাইকে জানিয়ে দিবে যে তোমার সাথে আমার সম্পর্ক আছে? প্লিজ মাহিন, আমার জানানোর হলে আমি 6 মাস আগেই জানাতাম। তখন যখন জানাইনি এখন কেন জানাবো? আপনার কোথাও ভুল হচ্ছে গি? একদম না। নাইম আমাকে ফোন করে চার্জ করে আমি কেন তোমার জীবন নষ্ট করছি? ওকে আমাকে এসব কথা বলার? কথাটা বলেই মাহিন ছেড়ে দেয় আমাকে। ধাক্কা দিয়ে কাচের উপর ফেলে দেয়। এরপর আমার সামনে ঝুঁকে বসে বলে, তুই আমার রক্ষিতা ছাড়া কিছু না। বাচ্চা হয়ে গেলে তোর রাস্তা আর আমার রাস্তা আলাদা। যদি ভেবে থাকিস সবাইকে সবটা জানিয়ে দিয়ে আমার গলায় ঝুলে পড়বি তাহলে তুই ভুল। তোর মতো মেয়েকে প্রতিদিন 1000টা কিনতে পারি আমি। তাই আমার সাথে কোনো চালাকি না আগে। মাহিনের এই কথাগুলো আমার যন্ত্রণা 1000 গুণ বাড়িয়ে দিল। কাচ আমার পুরো হাত পায়ে বিঁধে গিয়েছে। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। এর উপর মাহিনের এমন কথা। আমি জানি না নাইম কেন এই মাঝরাতে এসব কথা মাহিনকে বলল। কিন্তু মাহিনের এই হিংস্রতা আমাকে একদিন শেষ করে ফেলবে এটা নিশ্চিত। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারছি না। পেটে ভীষণ যন্ত্রণা হচ্ছে। মাহিন দেখল আমি ওঠার চেষ্টা করছি।